নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি দেবশ্রী। আজ আপনারা শুনুন জীবনানন্দ দাশের লেখা বাসর ও বিচ্ছেদ। বউকে তোরা কতক্ষণ ধরে সাজাবি? হেমপ্রভা একেবারে ড্রেসিং রুমে ঢুকে পড়লে। বললেন, বাহ, হলো না নাকি এখনো? অমলা অত্যন্ত বিরক্ত হয়ে বললে, আপনি এখানে কেন? হেমপ্রভা বললে, রাগ করো না মা, হয়নি এখনো। অমলা দাঁতে দাঁত চেপে বললে, না, হয়নি। কি বাকি আছে? টুনি বললে, সব হয়ে গেছে মা, শুধু শাড়ি পছন্দ হচ্ছে না। হেমপ্রভা বললে, কেন? বৌভাতের জন্য যে বেনারসি শাড়িটা দেওয়া হয়েছে সেইটিই তো ঠিক আছে। বিভা বললে, বৌদির সেটা পছন্দ হচ্ছে না। হেমপ্রভা বললে, সে আবার কেমন কথা? ওর খুড়শ্বশুর দিলেন বৌভাতের জন্য বিশেষ করে। এমন চমৎকার শাড়ি! অমলা ফোঁস করে উঠে বললে, ছাই। সকলেই তাজ্জব মানলে। আপাদমস্তক অমলার দিকে তাকিয়ে হেমপ্রভা বললেন, তবে কোন শাড়ি পরবে তুমি বাছা? আভা বললে, অধিবাসের শাড়িটাও পছন্দ হচ্ছে না। হেমপ্রভা বললেন, কি ছাই মাথামুন্ডু বলছিস? অধিবাসের শাড়ি বৌভাতে পড়ে নাকি? হেমপ্রভা পালঙ্কের ওপর স্তূপীকৃত এক পাহাড় শাড়ির দিকে তাকিয়ে অত্যন্ত বীতশ্রদ্ধ হয়ে বললেন, এতগুলো শাড়ির ভিতর একটাও পছন্দ হলো না? টুনি বললে, না। আভা বললে, আমরা বেশ কতকগুলো বেছে দিলুম, কিন্তু বৌদির কিছুতেই মনে ধরছে না। বিভা বললে, কি করবে তাহলে বৌদি? হেমপ্রভা বললে, ওই বেনারসিই পরবে আর কি। বউয়ের মুখ কাঠ হয়ে উঠেছে। হেমপ্রভা বিশেষ কঠিন প্রকৃতির মানুষ নন। অমলার পিঠে হাত বুলিয়ে বললেন, লক্ষ্মীটি, পড়ো মা। অমলা বললে, ও আমি পড়ব না। কেন? পছন্দ হয় না, বিচ্ছিরি। তবে তোমার যা পছন্দ পড়ো। অমলা আবার তোরঙ্গ খুলে বাছাবাছি করতে লাগল। হেমপ্রভা অমলার মাথায় হাত দিয়ে বললেন, বাহ, খোপাটি তো বেশ পরিপাটি বাঁধা হয়েছে। একে না জানি কি খোপা বলে? কেউ কোনো জবাব দিল না। হেমপ্রভা বললেন, বাহ, দিব্যি বউ, গয়নাগাটি পোশাকে কেমন মানিয়েছে। এখন শাড়িটা বৌমা চট করে পরে ফেলো তো। চট করে সেরে ফেলবার কোনো ইচ্ছাই ছিল না অমলার। সে ভুঁড়ো কুঁচকে শাড়ির পর শাড়ি নিয়ে নাড়াচাড়া করতে লাগলো, যেন শাড়ির দোকানে এসে বসেছে। সারাটা দিনে কুড়েমি করে কাটিয়ে দিলেও তার চলে। আয়েসে অবসাদে পা ছড়িয়ে বসল অমলা। হেমপ্রভা উসখুস করতে করতে বললেন, ওই হেলিওট্রোপ রঙের শাড়িটা নাও না। অমলা হো হো করে হেসে উঠে বললে, ওইটাকে বুঝি হেলিওট্রোপ বলে? আভা আঁচল দিয়ে ঘাড়ের ঘাম মুছে একটা শাড়ি তুলে নিয়ে ফেলে বললে, এই দেখো মা, এটা হচ্ছে হেলিওট্রোপ। হেমপ্রভা বললেন, তা এটাই পরো না। অমলা অবজ্ঞায় কঠিন হয়ে বললে, সংসাজবার স্বাদ নেই তো আমার। দেখো তো শাড়িটা কেমন করে ধরেছে আভা। এরকম করে নাকি শাড়ি ধরতে হয়? বাঘের মাসি এসেছেন হেনস্তা করতে। ছি ছি, শাড়িটাকে কেমন লোপাট করে দিল। বাইরে বৌভাতে নিমন্ত্রণের রান্নার বিপুল আয়োজন। হেমপ্রভা গলদঘর্ম হয়ে কাজে ব্যস্ত ছিলেন। 2-4 মিনিটের ছুটি নিয়ে বউকে একটা তাড়া দেবার জন্যে এই তার আশা। বউয়ের পরিচয় যতই তিনি পাচ্ছিলেন, ততই তার হৃদয় কেমন একটা ব্যথায় টনটন করে উঠছিল। যা দেখেছেন তিনি, যা শুনেছেন, বাস্তবিকই সত্য, না কোনো কাল্পনিক শ্লেষ অভিনয়ের ভিত ঘটিয়ে 6 দিন ধরে বউয়ের সঙ্গে
তাদেরও যাত্রা চলছে। হেমপ্রভা বললেন, তা বেশ, শাড়ি এখন থাকুক। বৌমা, এখনও যথেষ্ট সময় আছে। বিভার বাবা এসে ঠিক করে দেবেন। চলো, এখন তুমি একটু আমার সঙ্গে। অমলা বললে, কোথায় যেতে হবে? চলো একটু রান্নার দিকে যাই। অমলা বললে, এই তো আমি টয়লেট করে উঠলাম, এখন আগুনের তাতে যেতে পারবো না। একটু না গেলে কি হয় বৌমা? এত লোক এসেছে, খাচ্ছে, পোলাওটা আমি চড়িয়ে এসেছি, তুমি একটু নেড়ে চেড়ে আসবে বই নয়। অমলা ফু ফু করে হাসতে হাসতে বললে, পোলাও রাঁধবো আমি? এখন এই টয়লেটের পর? পেন্টিং অবধি হয়ে গেছে। ধীরে ধীরে চোখের তারা কপালের দিকে উঠছিল অমলার। বললে, বাপরে, এবারের কি আক্কেল! হেমপ্রভা সহাস্যে বললেন, চলো তাহলে একটু দাঁড়াবে এসো। অমলা বললে, শাড়ি না পরে আমি কোথাও যাচ্ছি নে। হেমপ্রভা বললে, তাহলে শাড়ি পরো। ব্যাপারটা ঠিক আগের জায়গায় এসে দাঁড়ালো। হেমপ্রভার সময় ছিল না, তাড়াতাড়ি চলে গেলেন। বললেন, আভা, বিভা, বৌমাকে মানানসই একটা শাড়ি বেছে দিও তো। অমলা বললে, হ্যাঁ, তোমরাই বাছবে শাড়ি? বিভা বললে, একটা খদ্দের পরো না বৌদি। অমলা বললে, তাই করব। অমলা বড় ট্রাঙ্কটা খুলে অনেক নিচের থেকে একটা অপরূপ জর্জেটের শাড়ি বের করে এনে সকলের চোখ ধাঁধিয়ে দিয়ে বললে, পরতে হয় তো এই। আভা বললে, জর্জেট? অমলা ডবল করে শাড়িটা পরতে শুরু করেছে। আভা বললে, এ তো বিলিতি শাড়ি বৌদি। দেশি বিলিতি এসবের খবর দিয়ে কি হবে? কে জানে কি? কেমন পছন্দসই দেখেছ তো? কেউ কোনো জবাব দিল না। অমলা বললে, এতক্ষণ পরে মন উঠল। টুনি বললে, ডবল করে পড়লে বৌদি? কেন, তাও আবার অপরাধের নাকি? অমলা শাড়ি পরে খুশি হয়ে বসল। বিভা বললে, চলো বৌদি, এবার একটু বাইরে থেকে ঘুরে আসি। দরজার কাছে ডাক পড়ল, বৌমা। আভা বললে, কাকা নাকি? আসুন। রোহিণীবাবু ঢুকে পড়ে অমলার দিকে তাকিয়ে বললেন, বাহ, দিব্যিটি তো। অমলার পিঠে হাত বুলোতে বুলোতে বললেন, এইবার বৌমা একটু যেতে হবে। অমলা বললে, কোথায়? লোকজন এসেছে, সব পাত পড়েছে কি না? রোহিণীবাবু থামলেন। অমলা বললে, তাতে কি হয়েছে? রোহিণীবাবু বললেন, তোমাকে একটা কিছু পরিবেশন করতে হবে। অমলা বললে, ও আমি পারবো না। রোহিণীবাবু অবাক হয়ে বললেন, বলো কি তুমি, আমি সঙ্গে থাকব? ও বাবা, পরিবেশন কোনো জন্মেও করিনি। খুড় শাশুড়ি এসেছিলেন, বললেন, এমন কি রাজরানীর ঘর থেকে এসেছো তুমি? রোহিণীবাবু কোমল গলায় বললেন, অন্তত রাজবাড়ির বধূ হয়ে তো আসনি বৌমা। যে বাড়িতে পড়েছ সেখানে এটুকু তোমায় করতেই হবে। অমলা বললেন, আমি পারবো না। রোহিণীবাবু বললেন, মিষ্টিটা দিও, শুধু মিষ্টিই দিও। অমলা ঘাড় নেড়ে বেঁকে দাঁড়ালো। রোহিণীবাবু বললেন, দুটো দুটো করে রসগোল্লা শুধু, আর কিছু না। সন্তোষের হাতে হাঁড়ি থাকবে, তার থেকে দুটো দুটো করে তুলে আমি এগিয়ে এগিয়ে পথ দেখিয়ে নিয়ে যাব। অমলা বললে, কেন মিছিমিছি বলছেন আপনি? আমি কোনো দিনও করিনি, পারবো না। প্রসাদ এলো। বললে, কি হয়েছে বাবা? মা আমাকে পাঠিয়ে দিলেন। রোহিণীবাবু বললেন, বৌভাতে বৌমা পরিবেশন করবেন কি না সে তোমরা স্বামী স্ত্রী বুঝে দেখো। আমার যা বলবার আমি বলেছি।
প্রসাদ অমলার দিকে তাকালো। অমলা বললে, ভেতরে এসো। প্রসাদ বললে, ও বুঝি কিছু দিতে চায় না কাকা? রোহিণীবাবু অত্যন্ত বিরক্ত মুখে বললেন, না। প্রসাদ বললে, তা না দিতে চায় না দিল, দিতেই হবে এমন কথা তো নেই। খুড়িমা বললেন, তুমি এরকম বলো না প্রসাদ, বংশের তুমি একমাত্র ছেলে। অমলা ঠোঁট উল্টে বললে, ভরং সব, আজকাল তো কত মেয়ে সিঁদুরই দেয় না। সকলেই নিজেকে কলঙ্কিত বোধ করল। প্রসাদ একটু ব্যথিত হয়ে বললে, তোমরা আর এইখানে থেকে কি করবে কাকা? বয়স্করা চলে গেলেন, ছোটরাও চলে গেল। প্রসাদ বলে, সকলেই কি তোমার প্রতি বিরূপ হয়ে উঠবে অমলা? তুমি? অমলা বললে, শ্বশুরবাড়ির আদর ভালোবাসা দিয়ে আমি করব কি? অভিমানে ফুলে উঠে বললে, আমি বাবার খুব আদরে মেয়ে ছিলাম। অমলার চোখের কোণে এক ফোঁটা জল দেখা দিচ্ছে। প্রসাদ বললে, তোমার বাবা তো এখন আর নেই। অমলা বললে, তিনি যত দিন বেঁচে ছিলেন আমার সমস্ত আবদার সহ্য করে গেছেন। প্রসাদ দেখছে এই নববধূ এক অবাস্তবের রাজ্যের দিকে যাত্রা করছে। হয়তো এর সমস্ত শিক্ষা দীক্ষা এইসব অদ্ভুত অপ্রাসঙ্গিকতা নিয়ে। প্রসাদ অনেকক্ষণ ঘাড় হেঁট করে বসে রইল। অমলা ফুলে ফুলে কাঁদতে লাগল। প্রসাদ ভাবছিল, বাইরে প্রচণ্ড উৎসাহ ও ক্ষুধা, লুচি কই, মাংস দাও, আরও পোলাও, এর বিরাট আড়ম্বর কি তাদের দুজনকেই ঘিরে? বৌভাতের ভোজ ফুরুচ্ছে। প্রসাদ অত্যন্ত ব্যথিত হয়ে ভাবছিল, যে নমনীয়তা নিয়ে তার মাকে বরাবর চলতে দেখেছে, তার বোনদের যে নম্র মাধুর্য তার এত ভালো লাগত, মেয়ে মানুষের জীবনের ভিতর সবচেয়ে বেশি করে যে জিনিসটা খুঁজেছে সে, পেয়েছে সে, আর তাকে তা পেতে হবে না? রাগে, অভিমানে, ঘৃণায়, কান্নায় অমলার মুখ টসটস করছিল। এমন সুন্দর মুখ, চোখ, নাক, ছুচুলো চিবুক, বাসর রাতে গুলেব কাওয়ালির বাগানের এক কুহকিনীর মতো মনে হয়েছে। এখনই যেন তার ভেতর কোনো কুহক ইন্দ্রজাল নেই আর। কিন্তু জীবনে সে কুহক চায়নি তো। কুহক দিয়ে কি করবে সে? প্রণয়িনীর আলিঙ্গনের মহাবেশ দিয়ে কি রচনা করবে সে? এ সব জিনিস কোনো দিনই ফলাতে পারেনি সে। সচ্চরিত্র সফল যুবক সে। একটি বধূর চরিত্র সহচরী নিয়ে জীবনের সুলভ রসে হৃদয় তার ভরে থাকত। বৌভাতের রাত চলেছে। এঁটো পাতা ও কয়েকটা হাঁড়িকুড়ি ঘিরে কয়েকটি কুকুর ছাড়া বাইরে আর কোনো সাড়া শব্দ নেই। যে যার ঘরে খিল এঁটে শুয়ে পড়েছে। প্রসাদ অনেক রাতে ভয়ে ভয়ে শোবার ঘরে ঢুকতে যাচ্ছে। অমলা এতক্ষণে বাতি নিভিয়ে ঘুমিয়ে পড়েছে নিশ্চয়ই। খাটের একেবারে কিনারটা ঘেঁষে শরীরটাকে দড়ির মতো গুটিয়ে নিয়ে কোনো রকমে বাকি রাতটা ঘাড় গুজে থাকবে সে। অমলা কি মনে করবে? না হলে আজ এ ঘরে ঢুকতে ভালো লাগছিল না প্রসাদের। ছাদের উপর একটা ক্যাম্প খাটে পড়ে থাকবে ভাবছিল, কিন্তু তবুও বধূরও কেমন একটা আকর্ষণ আছে। প্রসাদের ছেলেবেলাকার কথা মনে পড়ল। সন্ধ্যা হলেই মাকে ছাড়া তার মন আর চলত না। কেন যেন অমলা ছাড়াও মনটা চলতে চায় না। অমলা যতই হোক, তবু সে কত কি যে, এর মায়া যেন কিছুতেই এড়াতে পারা যায় না। ঢুকে দেখল বাতি জ্বলছে। অমলা চমকে উঠে বললে, কে? প্রসাদ বললে, এখনো বাতি যে? অমলা বললে, বাতি নিবিয়ে
আমি ঘুমোতে পারি না। কিন্তু বাতি জ্বালিয়েও তো জেগে আছো। বায়ুচড়া ধাত কি না, ঘুম আসছিল না। প্রসাদ বললে, তাহলে টেবিল ল্যাম্পটা জ্বেলে দিই। অমলা অত্যন্ত বিরক্ত হয়ে বললে, বাবা। প্রসাদ টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে একটু কমিয়ে তেপয়ের ওপর রেখে দিল। তারপর সুইচ নিভিয়ে দিয়ে খাটের এক কিনারে ঘুমোতে চেষ্টা করল। আদর করে বা কথা বলেও অমলাকে সে বিব্রত করতে যাবে না। মেয়েটি যাতে শান্তি পায় তাই সে করুক। প্রসাদ বাধা দেবে না। খাটের কিনারে এই রকম অন্ধকারে সে যত তাড়াতাড়ি পারে ঘুমের দেবদেবীদের তার চোখের ওপরে এসে বসবার জন্য অনুরোধ করছিল। অমলা বললে, অন্ধকার হয়ে গেল। প্রসাদ কোনো জবাব দিল না। বললাম, অন্ধকারে ঘুমোনো আমার অভ্যেস নেই। মাথাটা বালিশের থেকে একবার একটু তুলে প্রসাদ বললে, অন্ধকার কোথা? ওই তো টেবিল ল্যাম্প জ্বলছে। ওতে কি হয়? আরও আলো চাই? বললাম অন্ধকারে আমার ঘুম হয় না। অমলা অত্যন্ত উসখুস করতে লাগলো। প্রসাদ বললে, কেন? অন্ধকারে ঘুম হয় না কেন? তোমারই বা আলোতে ঘুম হয় না কেন? প্রসাদের মনে হলো অমলা ঠিকই বলছে। একদল লোক আছে বটে আলো না জ্বালিয়ে ঘুমোতে পারে না। প্রসাদ নিজেও ছোটবেলা আলো ছাড়া ঘুমোতে পারত না, কিন্তু তারপর অন্ধকার ঘরে ঘুমোতে অভ্যাস করেছে। যে বাইরের একটা গ্যাস লাইটও তাকে ব্যথা দেয়। প্রসাদ বললে, অন্ধকারে তোমার ভয় করে নাকি অমলা? অমলা একটু হেসে, ভয় না হাতি। এরকম হাসির জন্য প্রসাদ মোটেই তৈরি ছিল না। অমলার হাসি শুনে বুকের ভেতর ধড়াস ধড়াস করে উঠল। সে খুব তৃপ্তি বোধ করল। অমলা হাসতে হাসতে বললে, তুমি বোঝো না? আমার চোখে বড্ড খারাপ লাগে। কি? এই অন্ধকারের বিজবিজানি। প্রসাদ উঠে টেবিল ল্যাম্পটা একটু চড়িয়ে দিয়ে বললে, দেখো তো এই আলোতে চলবে কি না। অমলা বললে, ইলেকট্রিক লাইটটা জ্বালিয়ে দাও। প্রসাদ হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল। অমলা বললে, দাও না লক্ষ্মীটি। এমন মিষ্টি অনুনয় এই নববধূর হয়তো এই প্রথম, কে জানে হয়তো এই শেষ। প্রসাদ অবজ্ঞা করতে পারল না। সুইচ টিপে বাতি জ্বালিয়ে দিল। অমলা বললে, বাবা বাঁচালে। প্রসাদের ইচ্ছে হচ্ছিল ছাদে চলে যায়, কিন্তু তবুও সে দাঁড়িয়েছিল। খাটের বাকিটুকু সমস্ত জায়গায় অমলার জন্য ছেড়ে দিয়েছে সে। বধূ তার অবাধ রাজত্ব খুব স্বচ্ছন্দেই গ্রহণ করেছে। এরপর স্বামীর সঙ্গে যখন সম্ভাষণ হলো তার, অমলা বললে, বৌভাতটা কেমন হলো? প্রসাদ বললে, ভালোই। অমলা মুখ বিকৃত করে বললে, ভালোই না হাতি। মা আমাকে হাবিজাবি কতগুলো কি খাবার এনে দিলেন। এই সব নাকি বৌভাতে করে? প্রসাদ বললে, হাবিজাবি কি? পোলাও, মাংস, মাছের কালিয়া, ছানার পায়েস। প্রসাদকে শেষ করতে না দিয়ে অমলা বললে, ও আবার একটা পোলাও হয়েছে নাকি? পোলাওয়ের যে আলাদা চাল থাকে তাও এরা জানে না। প্রসাদ বললে, পোলাওয়ের চাল দিয়েই তো করা হয়েছে। তাহলে পোলাও এমন করকরে হয়? ঘি কিনেছিলে কোন মুদ্দা ফরাসের দোকান থেকে? তাড়াতাড়ি হয়তো নামিয়েছে। তাড়াতাড়ি কখনো নামাতে হয়? তাহলে সরেস জিনিস হয় কখনো? প্রসাদ স্বীকার করল যে তা হয় না। অমলা বললে, কিন্তু আনাড়িদের কিছুতেই শিক্ষা হয় না। 10 বার একটা রান্না শেখালেও বারবার ভুল করবে। তোমাদের বিষ্টু ঠাকুরটাকে তো দেখলাম এঁটো হাতে রান্না শেখাচ্ছেন। বাবা, বুড়োধারী মেয়ে মানুষকে আবার রান্না শেখাতে হয়। পোলাও রেঁধেছিলেন প্রসাদের মা। অমলাও তা জানত, প্রসাদও জানত। মাকে লক্ষ্য করেও
বিশেষ করে এই খোঁচাটা নাকি সে হানে। হয়তো তাই, কিন্তু প্রসাদ সেসব হজম করে ফেলতে চাইল। অনেকক্ষণ চুপ করে রইল প্রসাদ, আধা মুহূর্ত চুপ করে থেকে শুধু এইটুকু বললে, প্রসাদ, তুমি তো তেতলার টেবিলের ওপর বসে খেলে, কিন্তু যারা সারাদিন খাটল তাদের কি খুঁত হয়েছে একটু সহানুভূতির চোখে দেখতে পারো না অমলা? অমলা বললে, তাই তো। একটু কেশে বললে, আর আমাকেই বা কি সহানুভূতি করেছে শুনি? এই নেমন্তন্ন বাড়ি শুদ্ধ লোক তো ওর আঁতের টানে গলায় গলায় ঢলাঢলি করে রইল, কিন্তু আমি যে রক্ষপুরীতে বন্দিনী সীতার মতো বসে আছি, এ বাড়ির একটা গোভূত এসে খোঁজ নিল। প্রসাদ বললে, তুমি তো নিজে জেদ করেই বেরুলে না অমলা। আমি পরিবেশন করতে চাইনি, এই তো আমার অপরাধ। প্রসাদ এক মুহূর্ত চুপ করে রইল, পরে বললে, কিন্তু সবাই মিলে যখন সাজছিলেন তখন একবার বেরোনো উচিত ছিল না তোমার? অত্যন্ত বীতশ্রদ্ধ হয়ে অমলা বললে, সাজছিলেন না ঘোড়ার ডিম। এ যেন একজনকে নিঃসহায় পেয়ে চেপে ধরা হলো সাধা, আর এর নাম সাধাসাধি অনুরোধ। অমলা সমস্ত গা দিয়ে কেমন একটা রাগ বেরোচ্ছে। প্রসাদ বালিশে মুখ গুজে রইল। অমলা বললে, একা মেয়ে মানুষ তোমাদের বাড়ি এসেছে কি না, তাই বীরত্ব ফলানো হচ্ছিল। প্রসাদ চুপ করে রইল। অমলা, বৌভাতে এই শাড়ি পরা যায় না, সেই শাড়ি পরা যায় না, এর বেনারসি পরতে হবে, তার খদ্দর পরতে হবে, একেবারে ঝালাপালা। প্রসাদ বললে, কোন শাড়ি পরেছিলে? কেন, জর্জেট? বিলিতি নয়? যাগ্গে বিলিতি, আমার যা ভালো লাগবে তাই আমি পরব। প্রসাদ বললে, তাই তো পরলে, তোমাকে অন্য কিছু তো পরতে হয়নি। রেখে দাও, সবাই মিলে কি হয়রানি ফোসফোসানি সকলে আর আসেনি। কেন, তাদের মনের মতো শাড়ি পরিনি কেন? একা মেয়ে মানুষ পেয়েছে কি না, কিন্তু আমার সাথে লাগতে আসা, মজাটা হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছি। প্রসাদ বললে, কাকে মজা বুঝিয়েছ অমলা? তোমার মাকে, বোনগুলোকে, খুড়োকে, খুড়িমাকে, আর ওই সন্তোষ চোয়ারটাকে। প্রসাদ হ্যাঁ হ্যাঁ করে একটু হাসবার চেষ্টা করলে। অমলা বলল, হতো আমার বাপের বাড়ি, দেখিয়ে দিতাম। প্রসাদ বললে, সারাদিন তুমি কি করেছ অমলা? জর্জেটের শাড়ি পরে ড্রেসিং রুমে বসে কাঁদলে শুধু। সে খোঁজ নিয়ে আর কি দরকার? আমি তো দেখলাম কাঁদতে কাঁদতেই জর্জেটের শাড়িটা খুলে ফেললে। তারপর কোন শাড়ি পরেছিলে? অমলা কোনো উত্তর দিল না। জর্জেটের শাড়ি খুললে কেন? বাহ, না হলে কুঁচকে যাবে না? যেতই বা কুঁচকে। বা, দামি শাড়িটা, কতই আর দাম। 400 টাকা। দেবে কিনে? 400 টাকা এমন একটা অসম্ভব মূল্য কিছু নয়। তোমার কাছে না হতে পারে, অমলা বললে। বেহেড মানুষ তুমি বাপু, শাড়ি তৎক্ষণাৎ ভাঁজ করে রেখেছি বটে, কিন্তু তবুও খোঁজ কি একটু আধটু পড়েনি? আর তোমার বোনেরা শাড়ি নিয়ে যা দমবাজি করে, ওদের বলে দিও বাপু আমার শাড়ি টাড়ি না ধরে। প্রসাদ বললে, সারা দিন ড্রেসিং রুমে বসেছিলে? আমাকে অপমান করেছে, আমি বেরোবো কেন? ভালো লাগলো বসে থাকতে, ভালো না থাকবার কোনো কথা নেই তো। প্রসাদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, এমন করে কি নিজের আত্মাকে সাজা দেওয়া উচিত অমলা? অমলা বললে, সাজা কি? আমি খুব এনজয় করেছি। ড্রেসিং রুমে বসে থেকে? হ্যাঁ। প্রসাদ বললে, ঘরের খিল আটকে দিয়েছিলে বুঝি? হ্যাঁ।
কেউ দৌড়ে ঘা দিয়েছিল? না। কেউ না? না। প্রসাদ বললে, সবাই ওদিকে ব্যস্ত ছিল কি না? কিন্তু বাস্তবিক এমন একটা উৎসবের বাড়িতে তুমি একা বিমর্ষ হয়ে রইলে। জিনিসটা ভালো হলো না। তোমার ভালো লাগলো না, আমাদেরও অস্বস্তি বোধ হলো। ভেবে দেখো, তুমি আজ একটা সুন্দর দেশি শাড়ি পরে নম্র রমণীয় বধূ হয়ে বেরুলে কত ভালো লাগতো। আমাদের নিজেও কত ফুর্তি বোধ করতে। যারা নেমন্তন্নে এসেছিলেন তারাও কত তৃপ্তি পেত। অমলা বললে, সুন্দর দেশি শাড়ি? কেন, দেশি শাড়ি ছাড়া আর কি সুন্দর শাড়ি নেই? প্রসাদ বললে, আছে। অমলা বললে, তবে? প্রসাদ বললে, আমিও মাঝে মাঝে বিলিতি হ্যাট কোট। অমলা অত্যন্ত প্রীত হয়ে বললে, তাহলে ওই সব ছাইপাশ বলছিলে? অমলা বললে, আমার একটুও ভালো লাগলো না। প্রসাদ বললে, কেন? এসব লোকজনের ভিড়, হইচই, ফেলা ছড়া, পয়সা নষ্ট আমার দু চোখে সহ্য হয় না। প্রসাদ বললে, কি চাও তুমি? অমলা বললে, একটা আলাদা বাড়ি ভাড়া করতে পারো তুমি? সেখানে তুমি ছাড়া আর অতিরিক্ত কেউ থাকবে না। তোমার মা, খুড়িমা, কেউ না, বুঝলে? প্রসাদ চুপ করেছিল। অমলা বললে, আর বললে না 400 টাকা দামের জর্জেটের শাড়ি, এমন একটা বেশি দাম আর কি? বললে না? আমাকে কাল একটা কিনে দেবে? প্রসাদ বিব্রত হয়ে বললে, কালই? হ্যাঁ, তোমার কিনতে হবে না, আমি নিজে গিয়ে কিনে আনবো। টাকাটা শুধু আমার হাতে দেবে। খুব গভীর পরিতৃপ্তি বোধ করে এইবার অমলা খাটের ওপর উঠে বসল। তারপর আস্তে আস্তে খাট থেকে নেমে গিয়ে সুইচটা নিভিয়ে দিয়ে চলে আসে। প্রসাদ বলল, আলো নিভিয়ে দিলে যে? অমলা বললে, এতক্ষণ ঘুম পাচ্ছিল না বলে জ্বালিয়ে রেখেছিলাম, এখন বড্ড ঘুম পাচ্ছে। দেয়ালা করছিলাম এতক্ষণ। জানো, পেতনিরাই অন্ধকারে জেগে বেড়ায়, যক্ষিণীরা ঘুমিয়ে পড়ে। ফোঁস করে হেসে অমলা চোখ বুঝল। ঘুমোচ্ছ? ঘুমো, কথা বলো না। তুমি ছাদে শোওগে যাও। ছাদে কেন? একটা ইঁদুরের হাঁচিতে আমার ঘুম ভেঙে যায়। বুড়ো খোকার দেয়ালা আমার ভালো লাগে না, একটু নিরিবিলি ঘুমোতে চাই আমি। বলে দ্বিরুক্তি না করে এ দেয়ালের দিকে শুল। কিন্তু প্রসাদ ছাদে গেল কি না গেল সেটুকু ভ্রুক্ষেপ করার অবকাশও ছিল না অমলার। সত্যি সে অচেতনের মতন ঘুমোতে লাগল। কিন্তু মাঝরাতে হঠাৎ জেগে উঠে প্রসাদকে দেখে সে যদি অস্বস্তি বোধ করে, এই ভাবনায় সংকুচিত হয়ে ধীরে ছাদের দিকে চলে গেল যুবকটি।